দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্ব। আপনাদের সাথে আছি এস আব্দুল শাকুর। দর্শক, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক থাকা কিন্তু খুবই বেশি জরুরি। সম্পর্ক মানেই কিন্তু টানাপোড়েন থাকে, আবার একটা সময় এই সম্পর্ক কিন্তু ঠিকঠাক হয়ে যায়। তো সাময়িক এই অশান্তি কিংবা সাময়িক বাধা বিপত্তি পেরিয়ে একটা সময় সুসম্পর্কই কিন্তু আমাদেরকে স্বস্তি দেয়। আর এই কারণে আমরা আমাদের আজকের বিষয়বস্তু নির্ধারণ করেছি স্বস্তি নেই সীমান্তে। হয়তো এর মধ্যে থেকে কিভাবে স্বস্তি পাওয়া যায় তার উৎস খুঁজবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দীন, নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট। আমরা তাকে স্বাগত জানাই। আমাদের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। ধন্যবাদ। আমরা আমাদের প্রতিবেশীর সম্পর্ক নিয়ে কথা হয়তো বলবো। স্বস্তি হয়তো নেই সীমান্তে, কিন্তু এটা এমন না যে এই সীমান্তে সবসময় অস্বস্তি থাকবে। আমরা এই অস্বস্তিকে কিভাবে স্বস্তিতে আনা যায় আপনার কাছ থেকে সেগুলো জানার চেষ্টা করব। কিন্তু একটা বিষয়ে আমরা শুরুতেই জানতে চাই যে আন্তর্জাতিক তো আইনও আছে, আসলে সেই আইনগুলো লঙ্ঘন করলে হয়তো তার একটা বিধিবিধানও আছে, তার মধ্যে সমাধানের রাস্তা খোঁজা যায়। আসলে কি চাইলেই এই আইন লঙ্ঘন করা যায় কিনা? ধন্যবাদ কর্তৃপক্ষকে, ধন্যবাদ আমার প্রিয় দর্শক শ্রোতাদের। আজকে এই সময়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক, সীমান্তে অস্থিরতা, যেখানে আমাদের স্বস্তির প্রয়োজন। এই স্বস্তির জন্য আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখতে হবে। যেমন আপনি মিডিয়ার সৈনিক, আমি প্রাক্তন একজন সেনা কর্মকর্তা, এবং আমার বাহিরে যে যেখানে আছে সবাই যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে, কারণ এটা দেশের ব্যাপার। রাইট। একটা দেশে সীমারেখা বা আন্তর্জাতিক সীমারেখা কী, এটা আমাদের একটু জানতে হবে। যদি দুইটা দেশ বা ততোধিক দেশ পাশাপাশি থাকে, নিজস্ব দেশের মাঝখানে যে বর্ডার লাইনটা, জিরো লাইনটা, সেটাকে বলা হয় আন্তর্জাতিক সীমারেখা। এটা ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন, জাতিসংঘ, জেনেভা কনভেনশন এবং প্রত্যেকটা দেশের ইন্টারন্যাশনাল রুলসে এটা প্রেসক্রাইব করে দেওয়া আছে কোনটা কোন দেশের আন্তরিক রেখা। তা আমাদের দেশের যে বর্ডার বা সীমানা, এটা একটা নির্দিষ্ট এরিয়া আছে, যেটা হচ্ছে ৪,৪২৭ কিলোমিটার। ৪,৪২৭ কিলোমিটার ভিতরে ৪,১৫৬ কিলোমিটার হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে, বাদ বাকি মিয়ানমার অন্যদের সঙ্গে। তো ইন্ডিয়া মানে কিন্তু দিল্লির সঙ্গে না, ইন্ডিয়া কিন্তু অনেক বড় রাষ্ট্র, তাদের অনেকগুলো উপদেশ আছে, প্রদেশ আছে, কিন্তু আমাদের মাত্র 5টা দেশের সঙ্গে আমাদের বর্ডার আছে। এই 5টা দেশের ভিতরে কোনটা? পশ্চিমবঙ্গ, যেখানে ২,২৬২ কিলোমিটার। আমাদের আসামের সঙ্গে আছে 264 কিলোমিটার, ত্রিপুরার সঙ্গে আছে 874 কিলোমিটার, মেঘালয়ের সঙ্গে আছে 436 কিলোমিটার এবং মিজোরামের সঙ্গে আছে 320 কিলোমিটার। রিসেন্টলি এই সীমান্তগুলোতে কখনো কুষ্টিয়াতে, কখনো সিলেটে, রিসেন্টলি আমাদের চাঁপাইনবাবগঞ্জে অস্থিরতা হচ্ছে। এই অস্থিরতার কারণটা কি আমাদের একটু বুঝতে হবে। অস্থিরতার জন্য এই ডিমার্কেশন কিন্তু আপনি আমি দেই নাই। 1947 সালে যখন দেশ পার্টিশন হয়, এই পার্টিশনের ভিতরে যে কয়েকটা চুক্তি, একটা আছে রেড ক্লিফ অ্যাওয়ার্ড। রেড ক্লিফ আমি জানি যে এই ডিমার্কেশনের জন্য রেড ক্লিফ সাহেব ছিলেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার নুন নেহেরু যে এগ্রিমেন্ট 1958। সো 1948 6 ডিসেম্বর টু 14 ডিসেম্বর একটা প্ল্যান করা হয়েছে। দেন আবার এটার নুন নেহেরুর এগ্রিমেন্ট 1958 এসে সেটার সাপোর্ট দিয়েছে। এখান থেকে বাংলাদেশের যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ওখানে যে সিনিয়র সচিব সাহেব আছেন, উনি আছেন ASM সালেউদ্দিন আহমেদ। ওনার স্পষ্ট কথা থেকে ওনার সঙ্গে আমি কথা বলে যেটা জানতে পেরেছি যে আমাদের যে ডিমার্কেশনের 3,836 কিলোমিটার আছে, বাদ বাকিগুলো পুরোপুরি যেটা রেজিস্ট্রিকৃত। তো এইগুলো বাকিগুলো নিবন্ধিত না। এখন আমাদের আসি, এই সীমান্ত রক্ষার জন্য সীমান্ত বাহিনী আছে। আমাদের সীমান্ত বাহিনীকে আমরা বিজিবি বলি, আর ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ। রিসেন্টলি এই সীমান্ত আমাদের কয়েকটা টার্মিনোলজি বুঝতে হবে। একটা হচ্ছে বর্ডার লাইন বা শূন্য রেখা, যেটাকে জিরো লাইনও বলা হয়। আর একটা আছে টার্ন বাউন্ডারি রিভার, সীমান্ত নদী, যেটা ভারত বাংলাদেশের সঙ্গে 54টা নদী, 54 রিভার্স ভারত থেকে বাংলাদেশে এসছে। ওখানে একটা নদীর মাঝখান তো বন্ধ করে পানি বন্ধ করা যাবে না। এই তথ্য উপত্যগুলো আমাদের কংক্রিটলি জানতে হবে। আর একটা হচ্ছে কি বাউন্ডারি ফেন্সিং বা বাইলেটারাল ইস্যু ছাড়া কখনো বাউন্ডারি ফেন্সিং করা যায় না। এখন আসি শূন্য রেখা থেকে এই প্রত্যেকটা দেশের নিজস্ব দিকে 150 মিটার
150 মিটার পর্যন্ত এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এটা কারো না, এটা যার যেখানে জমি আছে সেটা আবাদ করে খেতে পারবে। এখানে কখনো কনস্ট্রাকশন বা পার্মানেন্ট স্ট্রাকচার স্থাপনা করা যাবে না, সেখানে স্কোপ নাই, বেড়া তৈরি করার সুযোগ নাই, বেড়া তৈরি করার স্কোপ নাই। রিসেন্টলি যে ইন্ডিয়াতে যে কাজটা করেছে, দে হ্যাভ ভায়োলেটেড দ্য ইন্টারন্যাশনাল রুলস অ্যাজ ওয়েল অ্যাজ বর্ডার রুলস। তারা বারবার বলতে চাচ্ছে যে তখন যে 10ই জানুয়ারি যেটা করলো এটা হচ্ছে এক্সট্রিম ভায়োলেটেড। তারা বিভিন্ন গাছ বাংলাদেশ সীমান্ত সে কেটেছে, আম গাছ কেটেছে, আমাদের যে কৃষি সম্পদগুলো আছে আমাদের যে। এখন আমি রাজধানী শহরে একটা স্টুডিওতে বসে আলোচনা করছি, গ্রাউন্ডে যারা প্রবলেমগুলো ফেস করছে তাদের জন্য ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস অ্যান্ড টেরিবল। না, এই ঘটনাগুলো কি এর আগেও ঘটেছে না, নাকি এখন একসাথে অনেকগুলো ঘটছে বলেই আলোচনা আসছে, অথবা আমাদের মনস্তাত্ত্বিক কিছু পরিবর্তন হয়েছে সে কারণে বেশি আমরা দেখছি? বিষয়টা কি আসলে? দেখুন, রিসেন্টলি আমাদের বাংলাদেশে একটা পট পরিবর্তন হয়েছে। একটা সরকারের পরিবর্তনের পর নতুন করে 5ই আগস্ট যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, এবং যে দলটা আমাদের এখান থেকে যাদের আউট করা হয়েছে, বিতাড়িত করেছে, তাদের অনেক নেতাই ইন্ডিয়াতে অবস্থান করছে। কিন্তু ওইটার সঙ্গে বিভিন্ন মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি যে রাজনীতি আর রাষ্ট্রনীতি আর বর্ডার নীতিকে এক করার চেষ্টা করছে। ইট ইজ নট। আমরা একটা জিনিস, জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স, দ্যাট ইজ পার্সোনাল ইন্টারেস্ট গেইন করার জন্য সাধারণত জিও পলিটিক্সে ভূমিকা রাখে। আসুন একটু দেখি, রিসেন্টলি যে গাজা, ফিলিস্তিন, ওখানে কিন্তু বর্ডার লাইন আছে, সীমান্ত আছে, ওখানে তারা ভায়োলেট করছে, এটা সেটা করছে। এই ফিলিস্তিন ইসরায়েলকে আবার সহযোগিতা করছে কিন্তু ভারত। তো ভারতকে সহযোগিতা করলে তারা কিছু টেকনিক কিন্তু ওখান থেকে শিখেছে বা দেখেছে বা সহযোগিতা করেছে। এখন আমাদের সীমান্তে এসে যখন যে কাজগুলো তারা করছে, এটা দে আর ভায়োলেটিং ইন্টারন্যাশনাল রুল। সাময়িক উত্তেজনা সৃষ্টি করছে, কিন্তু উত্তেজনা কিন্তু সমস্যার সমাধানের পথ নয়। এটা 1000 বছর আগে অমুক রাজা 17টা গাড়ি ঘোড়া নিয়ে এসে রাজত্ব দখল করল, নো, সেটা সুযোগ কিন্তু এখনকার সময় নেই। ইট ইজ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা বসবাস করছি। না, কিন্তু আপনি বলছিলেন যে ভায়োলেশন হয়েছে, তাহলে সেই ভায়োলেশনের আসলে সমাধানটা কি? এক্ষেত্রে কিভাবে আমরা, তারা যে আমাদের দেশে এসে এই কাজগুলো করেছে, সেক্ষেত্রে আমরা কার কাছে যাব, কিংবা সমাধানটাই বা কিভাবে হবে? ইনিশিয়াল সেটা হচ্ছে বায়োলেটারাল ইস্যু, দ্বিপক্ষিক আলোচনা। আমরা জানি যখন সে দেশ থেকে এসে আমাদের বাংলাদেশের তারা গাছ কেটেছে, আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি দা কাচি নিয়ে আমাদের বাঙালিরা অনগ্রাউন্ডে হাজির হয়ে গেছে। তাদের জন্য যেমন ভারতীয় জনগণ এসে তাদের সাপোর্ট করছে, আমার দেশপ্রেমিক, মাতৃপ্রেমিক এই প্রত্যেকটা বাঙালি কিন্তু এখন বাংলাদেশের জন্য ঝাঁপিয়ে পড়ছে দেশকে রক্ষা করার জন্য। আমরা দেখতে পাচ্ছি বিজিবি যখন ডিউটি করছে, তাদের কলা পানি থেকে শুরু করে সমগ্র সাপোর্ট দিচ্ছে। তাদের দেশেও আছে, এদেশেও আছে, কিন্তু এটা সাময়িক উত্তেজনা। এটাকে আলোচনার টেবিলে সমস্যার সমাধান করতে পারে। ডিপ্লোম্যাট, বায়োলেটারাল ইস্যু, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি চীন সীমান্তের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নাই, তো সে কারণে ওই সাইডটা মানে ইগনোর করার জন্য তাদের ভিতরে প্রস্তুতি নিয়ে বাংলাদেশে এটা দেখাচ্ছে যে আমরা আনরেস্ট অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হয়তো আনরেস্ট তৈরি করার জন্য এটা করতে পারে। মানে অনেক রকমের কারণ এর মধ্যে থাকতে পারে, আমাদের উত্ত্যক্ত করার চেষ্টা করছে। বাট বাঙালি জানে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদৌপি গড়িয়েছি, মাটি ইচ্ছেকে মাতৃভূমি হচ্ছে বেশি জনপ্রিয়। অবশ্যই যখন মাতৃভূমির প্রয়োজনে আসবে, তখন সমগ্র দল মত নির্বিশেষে একত্রে বসে সম্মিলিত ডিসিশন নেবে। তখন কিন্তু ওই কোন দেশ আসলো, সেটা ভারত না চীন না মিয়ানমার, দেখবার খুব একটা সুযোগ নেই। আমরা আসলে সম্পর্ক উন্নয়ন নিয়েও কথা বলবো, তবে একটা বিরতিতে আমাদেরকে যেতে হবে। বিরতি থেকে ফিরে এসে হয়তো সম্পর্ক উন্নয়নে কি কি কাজ করা যেতে পারে সেগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন এটি নিউজ, আমরা আছি হ্যাপেনিং পয়েন্টে। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি খানিক বাদে, সঙ্গেই থাকুন।
বিরতির পর হ্যাপিনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। স্বস্তি নেই সীমান্তে, স্বস্তি খোঁজারও চেষ্টা করছি। আমাদের সঙ্গে কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দীন, নিরাপত্তা বিশ্লেষক এবং কলামিস্ট, তিনি আছেন। বিরতিতে যাওয়ার আগে যে আলোচনা করছিলাম সেখান থেকে আবার শুরু করতে চাই। আমরা সমস্যা নিয়ে কথা বলছিলাম, সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। আমরা হয়তো মিয়ানমার নিয়ে আলোচনাও করবো, কিন্তু তার আগে ভারতের কথাই যদি আমরা বলি, যে তাহলে যেহেতু ভারতে আমাদের অধিকাংশ জায়গা জুড়ে আছে সীমান্তে, তিন দিকে তারা, সম্পর্ক উন্নয়নটা কিভাবে হতে পারে? আর এই যে আমরা অস্বস্তির কথা বলছি, সেটাকে স্বস্তিতেই বা রূপান্তর কিভাবে করতে পারি? ধন্যবাদ। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে পৃথিবীতে কেউ কখনো ভালো থাকতে পারে না। কোনো প্রতিবেশীরই থাকার সুযোগ নেই, কোনো প্রতিবেশী থাকার সুযোগ নাই, সে ছোট কিংবা বড়, এখানে আকারের বিষয় নয়। জি, রিসেন্টলি আমরা দেখি 2021 21 সালে যখন রাশিয়া ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধ সংগঠিত হলো, তখন সমগ্র বিশ্ববাসী হেসেছিল, রাশিয়ার মতো এত বড় একটা শক্তির সঙ্গে আজকে ইউক্রেন বাঁধিয়েছে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট আমরা জানি, হি ওয়াজ অ্যাক্টর, একজন অভিনেতা, কি করে এত বড় রিস্ক নিলেন। দেখুন, এখন 21 থেকে 2025, লাস্ট 4 ইয়ার্স, নিজেও শান্তিতে নাই, তাদেরকেও শান্তিতে রাখে নাই। তাই সে কারণে প্রতিবেশীর সঙ্গে সবসময় সুসম্পর্ক রাখাটাই বুদ্ধিমানের কাজ। এই যে আমাদের নওগাঁ সীমান্তে এখানে বন্দে মাতারাম, এদিকে আল্লাহু আকবার যে ধ্বনি দিচ্ছে, এটা আমাদের মানে নির্বুদ্ধিতার পরিচায়ক। কোনো ধর্ম ইন্টারন্যাশনাল বাউন্ডারি সেফ বা সিকিউরিটির কোনো ওয়েপন বা অস্ত্র হতে পারে না। অবশ্যই না, কারণ আপনি যদি মানে ধর্মের কথা বলেন, সে একই ধর্মের লোক তো ভারতেও আছে, তাদের পরিমাণ কিন্তু বাংলাদেশে যতজন আছে তার চেয়ে বেশি। বড় টোটাল বাংলাদেশের যে জনগণ, তার থেকে ভারতের মুসলিম সংখ্যা থেকে বেশি। তা এখন আসি যে মিউচুয়াল রেসপেক্ট, ছোট হোক বড় হোক, মিউচুয়াল রেসপেক্ট ফর দ্য টু কান্ট্রি ইউ মাস্ট হ্যাভ টু কন্টিনিউ, দেন স্যাক্রিফাইস অ্যান্ড কম্প্রোমাইজ। এটার জন্য আমাদের কি দরকার? বাইলেটারাল ইস্যু, দ্বিপক্ষিক আলোচনা। আমরা জানি প্রত্যেকটা দেশের যে কন্টিনিউ করার জন্য টাইম একটা কিওয়ার্ডস, ডিপ্লোম্যাট। দুই দেশের ভিতরে যে ডিপ্লোম্যাটিক সম্পর্কটা, এটা সবসময় সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে। আজকে এখানে তারা সাউন্ড গ্রেনেড ওপেন করেছে। দিস ইজ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, দিস ইজ ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল রুলস। আমাদের যে বিজিবির দায়িত্ব কি? তাদের মেইনলি 5টা দায়িত্ব। প্রথমত হচ্ছে দেশ থেকে বহির যে সীমান্ত, এই সীমান্তকে টোটালি রক্ষা করা। নাম্বার 2, এই বিজিবিতে সেকেন্ড যে রুলসটা আসতেছে, সেটা হচ্ছে আমরা একে অপরের সঙ্গে যে চোরাচালানি, কারবারি, এদেশ থেকে ওদের পাচার, ওটা রক্ষা করা। 3 নম্বর হচ্ছে বিজিবি যুদ্ধকালীন সময়ে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে গিয়ে তারা দেশের যুদ্ধে সহযোগিতা করা। তারপর ল এনফোর্সিং এজেন্সিতে সহযোগিতা করা, যে কোনো সময় আমাদের সার্বিক সহযোগিতা করা। অবশ্যই। তা এই বিজিবিটা আমাদের মিশন, ভিশন অ্যান্ড টেকনিক্যাল কিছু টাস্ক আছে, যেটা আমরা অত্যাধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। জল, স্থল, আকাশপথে সবার অ্যাক্সেস দেওয়া আছে। তো যখন আমাদের সীমান্ত থেকে এই ধরনের অপতৎপরতা চালানো হয়, প্রথম যে আঘাতটা হানে সেটা হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। এই সীমান্তরক্ষী বাহিনী যে দায়িত্বটা পালন করে, এটা পবিত্র দায়িত্ব। সেই জন্য সীমান্ত না, আপনি আমি বাংলাদেশে সুন্দর শান্তিমতো আছে। আদারওয়াইজ যদি তারা দায়িত্বের থেকে কিছু বিচ্যুত হয়, এর ফলপ্রসূ রেজাল্ট আমাদের আসবে না। এখন আপনি আসছেন মিয়ানমার প্রসঙ্গ। মিয়ানমার কিন্তু আমাদের একটা প্রতিবেশী। এমনি করেই তাদের অভ্যন্তরীণ ব্যাপারের ক্রন্দলের জন্য তাদের যে লোকজন আমাদের এখানে এসে অবস্থান করছে, দ্যাট ইজ রোহিঙ্গা। অনেক ইট ইজ জিওপলিটিক্স। এই যে যেটা বলেছিলাম, ডাইম ডিপ্লোম্যাট, আইতে হচ্ছে ইনফরমেশন, এমতে হচ্ছে মিলিটারি, আর লাস্টে ইতে হচ্ছে ইকোনমি। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম। ইকোনমিক্যালি হু ইজ বেনিফিটেড, উই নিড টু থিঙ্ক। আজকে বর্ডার লাইনের মাঝখানে যে কাঁটাতারের বেড়া তারা সৃষ্টি করতে যাচ্ছে, সেখানে কিছু কাচের বোতল, মদের বোতল দেওয়া হয়েছে। দিস ইজ অ্যানাদার সিমটম। সুইসাইডাল এক্সপ্লোসিভ হতে পারে,
তারপর ওখানে বোম হতে পারে, সায়ানাইড হতে পারে, অত্যাধুনিক কোনো মিলিটারি ট্রেনিং পয়েন্ট অফ ভিউ, সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ, তারা একটা নতুন টেকনিক ওখানে ফলো করছে। যে নতুন টেকনিকের ভিতরে আমাদের নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। বাট আমাদেরকে এই দিকে ইনভলভ করে ইন্ডিয়া হয়তো পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে যে টানটান উত্তেজনা সেটা প্রশমিত করার জন্য আমাদের ডাইভার্ট করছে। সো দ্যাট ডিপেন্ডস অন ইকোনমি, যেখানে তাদের সীমান্ত এই 15th জানুয়ারি যে আমাদের চীনে একটা ওই প্রদেশে, সীমান্ত প্রদেশে সামরিক মহড়া হয়েছে। সামরিক মহড়াটা কি, প্রত্যেক বছর তার নিজস্ব ক্যাপাবিলিটি, নিজস্ব যে অস্ত্র, জনবল, সক্ষমতা প্রমাণ করার জন্য অন গ্রাউন্ডে যেটা মার্চ ডিসপ্লে করা হয়, সেটা ওইটায় তাদের আবার উত্তেজনাটা বেড়ে গেছে। তা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে, যেটা আমি প্রথমে বলেছিলাম। কিন্তু আপনি যখন মিয়ানমারের কথা বলছিলেন, আমার প্রশ্নটা এখানে যে অনেক দিন তো হয়ে গেল যে আমাদের রোহিঙ্গা যে প্রত্যাবর্তন, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে দীর্ঘদিন ধরে, কিন্তু ফলপ্রসূ সেই প্রত্যাবর্তন কিন্তু আমরা করতে পারিনি এখনো। দেখেন, এটাও জিওপলিটিক্স। আমাদের প্রতিবেশী রাষ্ট্র এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবে কি করবে না। মিয়ানমার একদিকে প্রতিবেশী, ভারত আমাদের প্রতিবেশী, নেক্সট প্রতিবেশী হচ্ছে চীন। যেহেতু এটা ওখান থেকে এসছে, মিয়ানমার থেকে এসছে, সেখান থেকে আমাদের যে ইন্টারন্যাশনাল যে ডিলিংস অথরিটি, ইউনাইটেড নেশন, তাহলে জাতিসংঘের এই ভূমিকা কিংবা জাতিসংঘ কি চোখে পড়ার মতো কিছু করেছে, কিংবা ওদের ভবিষ্যতে কি করার কোনো কিছু দেখেন? ইটস এ ভেরি কমপ্লিকেটেড কোয়েশ্চেন, বাট আনসার ইজ ভেরি ক্লিয়ার। আমাদের এখানে যখন যারা নেতৃত্বে, কর্তৃত্বে, ব্যক্তিত্বে থাকেন, যারা ক্ষমতায় থাকেন, তাদের এ ব্যাপারে দেশের প্রায়োরিটাইজটা সর্বোচ্চ দিয়ে জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল যে যারা এই সমস্যার সমাধান করতে এগিয়ে আসছেন, এটা নিয়ে অনেক আগেই আপনার এখানে একবার বলেছি যে আমাদের খুব ঠান্ডা মাথায় সমঝোতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। আমরা শেষও করতে হবে। আসলে আমরা ঠিক আপনার শেষ কথা থেকেই তুলতে চাই, আসলে আমরা সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে এগিয়ে যেতে চাই। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশের সীমান্তে উত্তেজনার জন্য ভীত হওয়ার কিছু নয়। যেটা আমি প্রথমে বলেছি, ইউক্রেন, রাশিয়া অনেক বড় দেশ, ইউক্রেন ছোট। তো ইউক্রেন যেমন কন্ট্রোল করতে পারেনি, আমরা বাংলাদেশের এই ধরনের সমস্যায় এই 18,000 বাঙালি সবাই সৈনিকে রূপান্তরিত হব। ধন্যবাদ কর্তৃপক্ষকে। সীমান্ত আমাদের কখনো কখনো কষ্ট দেয়, কখনো কখনো আমাদের উত্তেজিত করে, কিন্তু সীমান্তে যারা আছে তারা আমাদের পরিবারের মতোই। আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে চাই। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে হ্যাপেনিং পয়েন্ট আবারও ফিরে আসবে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন দেশকে। আল্লাহ হাফেজ।